আসলে আপনাদের মতো এমন বখাটেদের জন্য আমাদের মতো মেয়েরা আজ অসুরক্ষিত। আপনি একটা বখাটে, আর যাই হোক আপনাকে ভালোবাসা যায় না। রিমি, আমি সরি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর সেই জন্য তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কোনো রাস্তার বখাটে মাস্তানকে ভালোবাসতে পারবো না, যে কিনা রাস্তার কুকুরের মতো মেয়েদের পেছনে পড়ে থাকে। তাই বলে রিমি চলে গেল কলেজ থেকে। রিমির কথা শুনে খুব কষ্ট হতে লাগলো। যাকে আমি নিঃস্বার্থভাবে ভালোবাসলাম সে আমাকে রাস্তার কুকুর বলল। কিন্তু হঠাৎ করে মাথায় প্রচন্ড রাগ উঠে গেল। আমাকে রাস্তার বখাটে মাস্তান বলল। আমি যদি বখাটে মাস্তান হই তাহলে বখাটের মতোই রিমির ভালোবাসা আদায় করে নিব। কাল রিমিকে দেখাবো বখাটেরা কিভাবে ভালোবাসে। পরের দিন সকালে রিমির জন্য অপেক্ষা করছি রাস্তায়। আজ রিমিকে বখাটে বলার শাস্তি পেতে হবে। কিছুক্ষণ পর রিমি আসলো, তবে আজ একা এসেছে। আমি কোনো কথা না বলে রিমিকে জোর করে তুলে নিয়ে বাইকে বসিয়ে প্রচন্ড স্পিডে বাইক চালিয়ে একটা পুরনো ভাঙা ঘরে নিয়ে চলে আসলাম। আসার সময় রিমি অনেক চিৎকার করছিল আর অনেক ভয় পেয়ে গিয়েছিল। রিমি দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি কোনো হার্ট করতে চাই না। তোমাকে আমি 2 বছর ধরে ভালোবাসি। কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করিনি, তাহলে কেন আমাকে ভালোবাসতে পারবে না? তুমি বখাটে মাস্তান তা তোমার এমন আচরণেই বোঝা যায়। তুমি যদি আমায় সত্যিই ভালোবাসতে তাহলে আমাকে এমন ভাবে তুলে নিয়ে আসতে পারতে না। কারণ এগুলো রাস্তার বখাটে গুলোই পারে এমন কাজ করতে, যার কারণ তার মা বাবা তাকে ঠিকভাবে কোনোদিন শাসন করেনি। তুমি এরকম, তাহলে তোমার বাবা মা কিরকম হবে আল্লাহই জানে। এবার আমার মাথায় রাগ উঠে গেল। তুই আমাকে যা বলার বল, কিন্তু আমার মা বাবাকে তুই কেন মাঝখানে তুললি? কেন? আমি এবার রিমিকে শরীরের সব শক্তি দিয়ে রিমিকে একটা চড় মারলাম, আর রিমি পাশে পড়ে গেল। আমি তখন রিমির কাছে গিয়ে রিমির শরীর থেকে ওড়না ছুঁড়ে ফেলে দিয়ে রিমির উপর শারীরিক অত্যাচার করলাম। আমাদের ভাষায় যাকে বলে ধর্ষণ। হ্যাঁ, আমি রিমিকে ধর্ষণ করেছি। আমাকে বখাটে বলে, মাস্তান বলে, আমার মা বাবাকে গালি দেয়। রিমি আমাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আমার শক্তির সাথে রিমি আমার পা পর্যন্ত ধরেছিল, কিন্তু আমার সেই সময় মাথায় প্রচন্ড রাগ উঠেছিল। রিমি একভাবে কান্না করেই যাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে কিছু মানুষ আসলো। হয়তো রিমির চিৎকার শুনে মানুষ চলে এসেছে। মানুষগুলো আমাকে একসময় মারতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন আমি জেলখানায়। তারপর আমার বাবা আসলো। বাবা সব কাহিনী শুনতে চাইলো। বাবাকে আমি সব খুলে বললাম। বাবা বলল, তুই চিন্তা করিস না, আমি তোকে যত তাড়াতাড়ি সম্ভব জামিন করিয়ে নিয়ে যাব। আমি জেলে থাকতে রিমিডার কোনো খোঁজ খবর পাইনি। এমনকি আমার মা আমাকে দেখতে আসেনি। বাবা মাঝে মাঝে আসতো আমাকে দেখতে, আর তার 2 মাস পর জামিন হয়ে যায়। আর তার পরের কাহিনী সব আপনারা তো জানেন। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গুছিয়ে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিচে এসে দেখি মা বাবা সবাই একসাথে নাস্তা করছে। আমি যেই নাস্তা করার জন্য টেবিলে বলতে যাব, তখনই আমার মা নাস্তা রেখে উঠে চলে গেল। নিজের প্রতি খুব খারাপ লাগছে। আমার জন্য মা নাস্তা না করে উঠে চলে গেল। মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তারপর আমিও নাস্তা না করে বাবার সাথে অফিসে চলে গেলাম। অফিসে এসে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। দিনটা খুব ভালো কাটলো। হঠাৎ করে বাবা আমার ডেস্কে আসলো। আগামী শুক্রবার তোর বিয়ের প্রস্তুতি নিয়ে রাখছি। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। কোনো আয়োজন বাদেই বিয়ে হয়ে গেল। শুধু 2 পরিবারের মানুষ ছিল, আর কেউ ছিল না। আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আর ভাবছি রিমির সামনে কোন মুখ নিয়ে যাব। রিমি কোনোদিন মেনে নিতে পারবে আমাকে? তারপর 3 টাকার সাহসে নিয়ে রুমে ঢুকে পড়লাম। কারণ রিমিকে বিয়ে করার ব্যাপারে কোনো আপত্তি ছিল না, কারণ রিমিকে আমি ভালোবাসতাম। আর আমার রাগের কারণে রিমির জীবনটা নষ্ট হয়ে গেল। রুমে ঢুকে দেখি রিমি বসে বসে কান্না করছে। আমি রিমির পাশে বসতে যাব, তখনই রিমি আমাকে এক ঝাটকায় সরিয়ে দিয়ে বলল, তুই আমার পাশে আসবি না। তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোর জন্য আমার বাবা মার সম্মান নষ্ট হয়ে গেছে। তোকে আমি কোনোদিন ক্ষমা করব না, আর তোকে স্বামী হিসেবে কোনোদিন মানবো না। তুই কোনোদিন আমার কাছে স্বামীর অধিকার দেখাতে আসবি না।